সে নায়ক নয়, তবু কাণ্ড করে ইতিহাস গড়ে। সে বুদ্ধিমান নয়, তবু চালাকির জোরে ঝামেলা সামলে নেয়। সে লাজুক নয়, বরং ঢাক পিটিয়ে বলে, আমি গজা, গজা দ্য গ্রেট। আমি এলে ঝামেলা তো হবে। আজ তোমরা শুনবে গজার সব বিখ্যাত ও কুখ্যাত অ্যাডভেঞ্চার একসঙ্গে এক ভিডিওতে। হাসির ঝড়, ঘটনার ঘূর্ণি, আর গজার অবধারিত গণ্ডগোল, সব কিছু নিয়ে হাজির গজা দ্য গ্রেট, দ্য ফুল সিরিজ। তাই বসে পড়ো, কান খোলা রাখো, কারণ গজার কাণ্ডে যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে একটুখানি আজব তদন্ত। গ্রামের এক রহস্যময় নিখোঁজের কেস। গজা স্যারের ডাক পড়ল। একজন হঠাৎ করে উধাও হয়ে গেছে। গজা স্যার তৎক্ষণাৎ তদন্তে নামলেন, কিন্তু এক সমস্যা, তিনি জানেনই না কাকে খুঁজতে হবে। গ্রামের লোকজন উৎকণ্ঠায়। গজা স্যার তার চশমা ঠিকঠাক করে গম্ভীর মুখে বললেন, এই নিখোঁজের নাম বলুন। এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বললেন, আমার আদরের কমলাকে এনে দাও গোয়েন্দাবাবু। গজা স্যার গম্ভীরভাবে মাথা চুলকালেন, যদিও মাথায় চুল নেই। চোখ কুচকে বললেন, এই কমলা সন্দেহজনক নাম, নিশ্চয়ই এই চক্রান্তের গন্ধ আছে। তদন্ত শুরু হলো। গজা স্যার প্রথমেই থানায় ফোন করলেন, এই দ্রুত এলাকার সব বাস, ট্রেন, স্টেশন বন্ধ করো, কমলা পালিয়ে যেতে পারে। গ্রামবাসীরা চমকে গেল। কেউ একজন ফিসফিস করে বলল, স্যার কমলা তো। গজা স্যার একদম পাত্তা দিলেন না। নিজের নোটবুকে কিছু আঁকিবুকি করতে লাগলেন, যা দেখলে মনে হয় জ্যামিতির অঙ্ক। তারপর বললেন, নিখোঁজ হওয়ার আগের দিন তার সঙ্গে শেষ দেখা কে করেছিল? বৃদ্ধা মহিলা তখন হাও মাও করে কাঁদতে লাগলেন। ও বেচারি তো শেষবার মাঠে ঘাস খাচ্ছিল। গজা স্যার হতবাক। কি, মাঠে ঘাস খাচ্ছিল? এত বড় সাহস! এই গ্রামের নিরাপত্তা কোথায়? অবশেষে গ্রামের এক ছোট্ট ছেলে দৌড়ে এলো। তার হাতে কিছু ধরা ছিল। এই তো কমলা এখানে। বলেই সে একটা দড়িতে বাঁধা একটি টুকটুকে সাদা ছাগলকে টানতে টানতে নিয়ে এলেন। গজা স্যার থমকে গেলেন। গ্রামবাসীরা ফোঁস ফোঁস করে হাসি চাপতে লাগলো। গজা স্যার গম্ভীরভাবে ঘাম মুছলেন, চশমা খুলে আবার পড়লেন, তারপর কাশির অভিনয় করলেন। এই তো, আমি জানতাম কমলা হারায়নি। আমি শুধু পরীক্ষা করছিলাম তোমাদের সততা। বাহ, সবাই পাশ করলে। এবার সবাই তালি রে ভাই, তালি বাজাও। গ্রামের লোক হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আর গজা স্যার গম্ভীর মুখে বললেন, যাই হোক, কেস সলভড। গল্পের শিক্ষা, গজা স্যারের হাতে যে তদন্ত পড়বে সেটা আজব হবেই। সন্ধ্যা নামতেই জমিদার বাড়িতে তুল কালাম কাণ্ড। জমিদার কন্যার সোনার লকেট উধাও। বাড়ির সবাই ভয়ে গলা শুকিয়ে বসে আছে। জমিদার মশাই সঙ্গে সঙ্গে গজা স্যারের ডাক পাঠালেন। গজা স্যার এলেন রাজকীয় ভঙ্গিতে। এসেই চেয়ারে বসে বললেন, দেখুন, প্রথমে একটা কথা ক্লিয়ার করিনি। হ্যাঁ, আমার তদন্ত বিনা খরচে হয় না। খাওয়া দাওয়া কিসে হচ্ছে? জমিদার কন্যার লকেট হারানোর দুঃখ একপাশে রেখে জমিদার মশাই কাঁদো কাঁদো গলায় বললেন, আপনার জন্য
গরম গরম লুচি আর আলুর দমের ব্যবস্থা আছে, শুধু আগে লকেটটা খুঁজে দিন। গজা স্যার তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে উঠলেন, বললেন, এবার খোঁজ করা শুরু হয়ে যাক। তিনি জমিদার কন্যাকে জিজ্ঞাসা করলেন, শেষ কোথায় দেখেছিলেন লকেটটা? জমিদার কন্যা বললেন, বিকেলে আমি বাগানে হাঁটছিলাম, তারপর থেকে আর পাইনি। সবাই ভাবলো গজা স্যার এবার নিশ্চয়ই বাগানই খুঁজবেন, কিন্তু না, তিনি একদম উল্টোটা করলেন। তিনি তাই মালি দোষী। মালি হা করে চেয়ে থাকলেন। জমিদার বাড়ির সবাই হতভম্ব। জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। গজা স্যার গর্বের হাসি দিয়ে বললেন, রহস্যের সমাধান হয়ে গেল, এবার গরম গরম লুচি আলুর দম দাও। জমিদার হতাশ গলায় বললেন, ওগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে গন্ধমশাই। গজা স্যার মাথা চুলকে বললেন, তবে আমার তদন্ত কিছু ভুল ছিল। লকেট যেহেতু পাওয়া গেছে, এবার ভালো করে একবার লুচিগুলো ভেজে আনুন, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। সবার মাথায় হাত। খুনের তদন্তে গজা স্যারের দারুণ বুদ্ধি। রাত গভীর। শহরের নামী ব্যবসায়ী তার নিজ বাড়ির ড্রয়িং রুমে খুন হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে রক্ত। আতঙ্কে কুঁকড়ে থাকা প্রত্যক্ষদর্শীরা এবং তদন্তকারী পুলিশ অফিসার। হঠাৎই প্রবেশ করলেন গজা স্যার, যাকে পুলিশ বিশেষ গোয়েন্দা হিসেবে ডেকে পাঠিয়েছে। গজা স্যার চারপাশ দেখে মুখ গম্ভীর করে সামনে এগিয়ে গেলেন। তবে রহস্যের জট খুলতে না খুলতেই ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রক্ত দেখেই গজা স্যার হর হর করে তদন্তকারী অফিসারের গায়ে বমি করে দিলেন। মুহূর্তেই চারপাশ থমকে গেল। পুলিশ অফিসার চমকে উঠে ধমক দিলেন, এটা কি করলেন? গজা স্যার ধীর স্থির ভঙ্গিতে জামার হাতা দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, বমি যেহেতু আপনার গায়ে পড়েছে, সেহেতু এই খুনের জন্য আপনিই দায়ী। এই কথায় তদন্তকারী অফিসারের মাথায় যেন আগুন ধরে গেল। রেগে গিয়ে তিনি বললেন, তুমি মজা করছো? তোমাকে এখনই গ্রেপ্তার করব। কিন্তু তার আগেই গজা স্যার নাটকীয় ভঙ্গিতে মেঝেতে শুয়ে পড়লেন। কান পেতে মেঝের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকার পর উঠে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এই খুনের জন্য দায়ী একমাত্র খুন হওয়া ব্যক্তি নিজেই। কারণ সে যদি একটু সতর্ক থাকতো, তবে নিজে খুন হতো না। খুন হওয়ার ক্লু কেন রেখে যায়নি? সকলেই হতভম্ব। এমন তদন্ত জীবনে দেখেনি কেউ। পুলিশ অফিসার হতাশ হয়ে মাথায় হাত দিলেন। সাংবাদিকরা গজা স্যারের কথার মানে বোঝার চেষ্টা করলেন।
আর গজা স্যার? তিনি নির্বিকার ভঙ্গিতে সবাইকে দেখে বললেন, আচ্ছা, এ খেতে কে দিয়েছেন এখানে? রহস্যের গন্ধ তো পেলাম, কিন্তু এ খাবারের গন্ধ তো পেলাম না। তদন্ত বাদ দিয়ে সবাই তখন মাথা তদন্ত করলাম, ফাঁসি দিলাম। বিকেলের শেষ আলোটুকু মিলিয়ে যেতে না যেতেই পুরো গ্রামটা অন্ধকার হয়ে গেল। হঠাৎ এক আতঙ্কের চিৎকার। সবাই ছুটে গেল গ্রামের এক মোড়ে। সেখানে পড়ে আছে এক তরুণের নিথর দেহ। চারপাশে হতবাক গ্রামবাসী। পুলিশ এসে খতিয়ে দেখল, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। গভীর রাত পর্যন্ত তদন্ত চলল। শেষে পুলিশের বড় কর্তা মাথা চুলকে বললেন, এ তো আমাদের কাজের বাইরে। গজা স্যারকে ডাকা। এখানে এসেছিল? বৃদ্ধা অজ্ঞান। অনেক খোঁজাখুঁজির পরও খুনিকে চিহ্নিত করা গেল না। গজা স্যার চশমা ঠিক করে ঘোষণা করলেন, এখনকার মতো তদন্ত শেষ। আমার সিদ্ধান্ত একটাই। গ্রামের সবাই উত্তেজিত হয়ে তাকিয়ে আছে। গজা স্যার বললেন, এ খুন যেহেতু এই গ্রামে হয়েছে এবং খুনিকে নির্দিষ্ট করে চিহ্নিত করা যায়নি, তখন গ্রামের সকলের ফাঁসির আদেশ দেওয়া হোক। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর পুরো গ্রাম একযোগে চেঁচিয়ে উঠল, হ্যাঁ। পুলিশ কর্মকর্তা তড়িঘড়ি গজা স্যারকে শান্ত করলেন। স্যার স্যার, একটু চিন্তা করুন। এরকম করলে তো গ্রামটাই শেষ হয়ে যাবে। গজা স্যার একটু ভাবলেন, তারপর বললেন, তাহলে এরকম করো, সবাই মিষ্টি খাও। খুনিও খেতে দিতে বলবে না কিন্তু। গ্রামের লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। মিষ্টির হাড়ি বেরিয়ে এলো। আর গজা স্যার খুশি মনে রসগোল্লা মুখে পুরে বললেন, তদন্ত কঠিন, কিন্তু খাওয়া সহজ। গ্রামের লোকেরা আবার হেসে গড়িয়ে পড়ল। আর পুলিশ অফিসার মাথা ঠুকে ভাবতে লাগলেন, আমরা কেন যে ওনাকে ডাকলাম। গজা স্যারের মহাবিপদ। শহরটা ছোট, কিন্তু ঘটনা নেহাত ছোটখাটো নয়। বিশেষ করে যখন রহস্যময় কিছু ঘটে, তখন সবাই একবার থানায় যাওয়ার আগে গজা স্যারের দরজায় কড়া নাড়ে। গজা স্যারের পুরো নাম গজানন ঘোষাল। তবে তার মতে গোয়েন্দাদের নাম একটু স্টাইলিশ হওয়া দরকার। তাই তিনি নিজের নাম ঘোষণা করেন গজা দ্য গ্রেট। যদিও তার গ্রেট হওয়া নিয়ে কেউ নিশ্চিত নয়। তবে গজা স্যারের একটা ব্যাপার আছে, তিনি কেস পাওয়ার আগেই কেস সমাধান করতে চান।
একদিন সকালে শহরের ধনী ব্যবসায়ী বিনোদ ঘোষালের বাড়ি থেকে এক দৌড়ে তার গৃহপরিচালক কদম সিং গজা স্যারের অফিসে। তো স্যার, বিপদ বিপদ, দারুণ রহস্য। গজা স্যার পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, বলো, রহস্য মানেই আমি। কদম কাঁপতে কাঁপতে বলল, বিনোদবাবুর সোনার বাঘের মূর্তি চুরি হয়ে গেছে। গজা স্যার সঙ্গে সঙ্গে বললেন, ডেঞ্জারাস কেস, কিন্তু কোনো চিন্তা নেই, এই কেস আমি 3 ঘন্টার মধ্যে সমাধান করব। এই বলে তিনি লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না, পা পিছলে চেয়ার থেকে পড়ে গেলেন। গৃহপরিচালক কদম বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? গজা স্যার সঙ্গে সঙ্গে বললেন, এটা আমার স্টাইল, আমি রহস্যের গভীরে যেতে চাইছিলাম। গজা স্যার সোজা গিয়ে হাজির হলেন বিনোদবাবুর বাড়িতে। বাড়ি ভর্তি লোক, সবাই গুজগুজ ফিসফিস করছে। গজা স্যার ঢুকেই ঘোষণা করলেন, এ সবাই চুপ, রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত কেউ নড়াচড়া করবে না। লোকজন তাকিয়ে থাকলো, কেউ নড়ল না। এমনকি গৃহপরিচালক কদমও এত ভয় পেয়ে গেল যে হাতের ট্রেটা ধরে দাঁড়িয়ে থাকল। গজা স্যার গম্ভীর মুখে বললেন, আমি প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করব বলে তিনি মেঝেতে শুয়ে পড়লেন। সবাই চমকে গেল। স্যার, এটা কি করছেন? গজা স্যার চোখ বুজে বললেন, আমি মেঝের ভাষা পড়ছি, মেঝে সব বলে দেবে। বিনোদবাবুর ছেলে রাহুল বলল, স্যার, আমাদের মেঝে তো মার্বেলের, ওটা কথা বলে নাকি? গজা স্যার উঠে দাঁড়িয়ে বললে, তুই বুঝবি না, বড় হয়ে বুঝবি। প্রথম সন্দেহ গেল কদম সিংয়ের উপর, কারণ সে সকাল থেকে ভয় পেয়ে কাঁপছে। কদম, তোর হাঁটা খুব সন্দেহজনক, তুই চুরি করেছিস। কদম আতকে উঠে বলল, স্যার, হ্যাঁ, আমি হাঁটিই তো সবসময় এমন। গজা স্যার ভ্রু কুচকে বললেন, তাহলে আরো সন্দেহ হচ্ছে, তোর হাঁটা যদি এমনই হয় তাহলে সবাই কিভাবে বুঝবে তুই চোর না? কদম চেঁচিয়ে বলল, স্যার, ইয়ে কেমন যুক্তি? গজা স্যার বললেন, তুই কথা বেশি বলছিস, তার মানে তুই কিছু লুকোচ্ছিস। এবার সন্দেহ গেল বিনোদবাবুর ছেলে রাহুলের উপর, কারণ সে বারবার মোবাইল দেখছিল। গজা স্যার এবার বললেন, অবশ্যই সন্দেহজনক, এই বয়সের ছেলেরা মোবাইল কেন এত বেশি দেখে? নিশ্চয়ই সে চুরি করে কোথাও বিক্রি করার চেষ্টা করছে। রাহুল চিৎকার করে বলল, স্যার, আমি তো ফ্রিজে কি রান্না আছে সেটা দেখছিলাম। গজা স্যার বললেন, তাহলে ফ্রিজকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। হঠাৎ গজা স্যারের চোখ গেল বিনোদবাবুর পোষা বিড়াল টুনটুনির দিকে। এটা তো বেশ সন্দেহজনক, এই বিড়াল নিশ্চয়ই রাতে মূর্তিটা সরিয়েছে। বিনোদবাবুর স্ত্রী বললেন, কিন্তু স্যার, বিড়াল তো মূর্তির ওজনের অর্ধেক না। গজা স্যার বললেন, এটা তো আরো বেশি সন্দেহজনক, ওজনের অর্ধেক না হয়েও মূর্তি সরিয়েছে, ভাবতে পারছো? সবাই মাথা চাপড়াতে লাগলো। এত সব তথ্য তলাশের পর বিনোদবাবুর স্ত্রী হঠাৎ মাথায় হাত দিয়ে বললেন, ও, আমি তো মূর্তিটা আলমারির উপর রেখেছিলাম, মনে ছিল না। বিনোদবাবু হতভম্ব হয়ে বললেন, মানে চুরি হয়নি? গজা স্যার গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম না, এই রহস্য আমি সমাধান করবই। চোর এত ভয় পেয়ে গেছে যে মূর্তিটা নিজেই ফেরত রেখে দিয়েছে। সবাই হা করে তাকিয়ে আছে। গৃহপরিচালক কদম বলল, কিন্তু স্যার, চোর তো আসেইনি। গজা স্যার গম্ভীর ভাব করে বললেন, আসল গোয়েন্দারা শুধু রহস্যই সমাধান করে না, রহস্য বানাতেও জানে। লোকজন বোঝার আগেই গজা স্যার নাটকীয় ভাবে তার পাইপ টানতে টানতে বেরিয়ে গেলেন। শহরের মানুষ বুঝল, গজা স্যারের গোয়েন্দাগিরি মানে একটাই, রহস্য থাক বা না থাক, দম ফাটা হাসি হবেই। গজা স্যারের মহারহস্য, ভূতের আতঙ্ক। শহরটায় গুজব ছড়িয়েছে, বরদা মেনশনে ভূতের উপদ্রব শুরু হয়েছে। এই বাড়িটা বহু পুরনো, শহরের এক প্রভাবশালী জমিদার বরদা মুখার্জির ছিল। লোকমুখে শোনা যায়, একসময় এখানে জমিদারদের বিপুল ধন সম্পদ ছিল।
কিন্তু আজ আর কিছুই নেই। বাড়ির বর্তমান মালিক নিরঞ্জন মুখার্জি বিদেশে থাকেন, আর দারোয়ান পঞ্চানন একা এই বিশাল বাড়ি পাহারা দেন। কিন্তু হঠাৎ করে শহরে গুজব রটে বাড়িতে রাতে কে যেন শব্দ করে, আলো জলে নেভে, আর মাঝরাতে কার কান্নার আওয়াজ আসে। গুজব এমন পর্যায়ে গেল যে শেষমেশ শহরের লোকজন একত্র হয়ে সিদ্ধান্ত নিল এটাকে ভূতের রহস্য বলে চালিয়ে দিলে হবে না, গজা স্যারকে ডাকতে হবে। গজা স্যার, সংক্ষেপে গজা দ্য গ্রেট, খবর পাওয়া মাত্রই তড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন। তার হাতে ছিল পাইপ, যেটা তিনি চা খাওয়ার সময় স্টাইল বজায় রাখতে ব্যবহার করেন, আর চোখে ছিল কালো সানগ্লাস, সন্ধ্যাবেলাতেও যাতে গোয়েন্দাগিরির ভাব বজায় থাকে। বাড়ির সামনে এসে গজা স্যার বললেন, ভূত? ভূত বলে কিছু নেই, সব মনের ভ্রম। এই কেস আমি মাত্র 5 ঘন্টার মধ্যে সমাধান করব। লোকজন ততক্ষণে গজা স্যারের বিখ্যাত কথাগুলো শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তারা জানে এই 5 ঘন্টা মানে পুরো শহরের লোকজন নতুন কোনো হাসির কাণ্ড দেখবে। গজা স্যার তার সহকারী বিল্টুকে সঙ্গে নিলেন। বিল্টু একজন দোকানের কর্মচারী, যার গোয়েন্দাগিরির প্রতি প্রবল আগ্রহ, কিন্তু তার একমাত্র বিশেষত্ব হল সব সময় ভুল জায়গায় উল্টোপাল্টা প্রশ্ন করা। গজা স্যার, বিল্টু আর কয়েকজন কৌতূহলী লোক ঢুকলো বাড়ির ভিতরে। দারোয়ান পঞ্চানন বলল, স্যার, রাতে খুব অদ্ভুত আওয়াজ হয়, মনে হয় কেউ গুম গুম করে হাঁটছে। হ্যাঁ, আবার কখনো কখনো শোয়ার ঘরের আলো নিচে থেকে জ্বলে ওঠে। গজা স্যার গম্ভীর মুখে বললেন, ভূত নয়, এটা বিজ্ঞান। ভূতেরা বিদ্যুৎ বিল দেয় না, বুঝেছিস? পঞ্চানন কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি তো এখানে 20 বছর আছি, কখনো এমন হয়নি, কিন্তু গত 7 দিনে প্রতিদিনই হয়েছে। গজা স্যার মেঝেতে শুয়ে পড়লেন। বিল্টু হতভম্ব হয়ে বলল, স্যার, আপনি কি করছেন? গজা স্যার চোখ বন্ধ করে বললেন, আমি মেঝের ভাষা পড়ছি। পঞ্চানন বলল, স্যার, ভূত তো আকাশে থাকে, মেঝেতে নয়। গজা স্যার উঠে বসে বললেন, তাই তো সমস্যা, ভূত যদি আকাশে থাকবে তাহলে মেঝে কাঁপে কেন? সবার মাথা চক্কর খেল। রাত বাড়তে লাগলো। হঠাৎ সবাই শুনতে পেল ঠক ঠক ঠক, ঘুম ঘুম ঘুম। পঞ্চানন ভয়ে চেঁচিয়ে বলল, দেখলেন, এইটাই সেই শব্দ। গজা স্যার নিজের পাইপ হাতে শক্ত করে ধরলেন। বিল্টু পিছনে গিয়ে লুকালো। লোকজন গজা স্যারের পিছনে দাঁড়িয়ে পড়ল, যেন তিনি ঢাল হিসাবে কাজ করেন। হঠাৎ সামনের ঘরের জানালায় একটা ছায়া দেখা গেল। গজা স্যার ঘোষণা করলেন, আজ ভূতের অস্তিত্ব শেষ হবে, কারণ আমি গজা দা গ্রেট এখানে এসেছি। তিনি পকেট থেকে টর্চ বের করে ছায়াটার দিকে তাক করলেন, কিন্তু বাতাসে কিছু একটা উড়তে থাকলো। পঞ্চানন ভয়ে বলল, ভূত ভূত। বিল্টু চেঁচিয়ে বলল, উমা, ভূতের আবার জুতো পরা পা। গজা স্যার বললেন, এটাই তো রহস্য, ভূতরা কখনো বাটা কোম্পানির চপ্পল পরে না। বলে তিনি ছুটে গেলেন ভিতরের ঘরের দিকে। ঘরের ভিতর ঢুকে সবাই চমকে গেল। একটা লোক মুখোশ পরে পালাচ্ছে। গজা স্যার হুঙ্কার দিলেন, এই দাঁড়া, তোর ভূতগিরি শেষ। বিল্টু দৌড়ে সামনে গিয়ে ধরল লোকটাকে। মুখোশ খুলতেই সবাই অবাক। সে আর কেউ নয়, বিনোদ ঘোষালের ভাইপো গুড্ডু ঘোষাল। গজা স্যার গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আমি আগেই বুঝেছিলাম ভূত বলে কিচ্ছু নেই, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। গুড্ডু ঘোষাল চাইছিল বাড়ির সবাই ভূতের ভয় পালিয়ে যাক, যাতে সে গোপনে জমিদার বাড়ির গোপন গুপ্তধন খুঁজতে পারে। পঞ্চানন বলল, কিন্তু গুপ্তধন কোথায়? গজা স্যার বললেন, গুপ্তধন নেই, কিন্তু ভূতের গুজব ছড়িয়ে জমি দখলের প্ল্যান ছিল। গুড্ডু মুখ কালো করে বলল, স্যার,
আপনি কিভাবে বুঝলেন? গজা স্যার পাইপে ফু দিয়ে বললেন, ভূতদের কখনো চপ্পল পড়তে দেখিসনি? আর ভূতরা মোবাইলের আলো দেখে চমকায় না। আমি দেখেছি, তুই আমার টর্চের আলো দেখে ঘাবড়ে গেছিস। এটাই তো চরম প্রমাণ। লোকজন উল্লাসে ফেটে পড়ল। গজা স্যার ঘোষণা করলেন, এইবার কেস ক্লোজড। গজা স্যারের এই বুদ্ধির খবর ছড়িয়ে পড়ল, আর শহরের লোকজন সবাই মিলে বলল, গজা স্যার থাকলে ভূতেরও ভয়। গজা স্যার গম্ভীর মুখে বললেন, হে, আমার বুদ্ধি একেবারে সারলো। ব্যোমকেশ আর ফেলুদার মিশ্রণ। এবার কি কেউ একটা ভালো চা দেবে? সবাই হাসতে হাসতে পুড়ে গেল। গজা স্যারের পরলোকে পদার্পণ। গল্পের নায়ক গজা স্যার, যিনি তার চরম হাস্যকর কাণ্ড কারখানার জন্য পরিচিত, এবার হাজির হয়েছেন এক নতুন জায়গায়, পরলোক। স্বর্গের গেট পেরিয়ে গজা স্যারের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। স্বর্গে ঢুকতে গেলে ইন্টারভিউ দিতে হবে যমরাজের কাছে। কিন্তু গজা স্যার কি এত সহজে হেরে যাবেন, নাকি নিজের মজার যুক্তি দিয়ে যমরাজকেও গা দিয়ে ছাড়বেন? এই বাংলা হাসির গল্প শুনলে হাসতে হাসতে তোমার পেটে খিল ধরে যাবে। পুরো গল্পটা শুনে জানো গজা স্যার স্বর্গে ঢুকতে পারলেন কিনা। তোমাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো নতুন নতুন মজাদার গল্পের জন্য। শুরু হচ্ছে গজা স্যারের পরলোকে পদার্পণ, একদম ফাটা হাসির কাহিনী। গজা স্যার মারা গেছেন, তবে যেভাবে মারা গেছেন তা নিয়েই রহস্য। কলেজের বার্ষিক পরীক্ষার দিন ছাত্রদের নকল ধরতে ধরতে এমন উত্তেজনায় পৌঁছিলেছিলেন যে হঠাৎ করেই বুক চেপে ধরে পড়ে গেলেন। যেই না চোখ খুললেন, দেখলেন সামনে এক বিশাল লোক দাঁড়িয়ে, মাথায় শিঙের মতো কিছু একটা, হাতে বিরাট গদা। তুই কে? আমি যমরাজ। যমরাজ? তার মানে আমি মরে গেছি? কি সর্বনাশ! গজা স্যার চারপাশে তাকিয়ে দেখলেন ধোঁয়া ধোঁয়া একটা জায়গা। পাশে দাঁড়িয়ে রয়েছেন সাদা দাড়িওয়ালা আরেকজন, হাতে বিরাট এক খাতা। এনে চিত্রগুপ্ত তোমার জীবনের হিসাব লিখে রেখেছেন। গজা স্যার চশমা ঠিক করে বললেন, কি মুশকিল! পরীক্ষা হলেই তো মরার মতো অনুভব হতো, কিন্তু এবার দেখি সত্যি মরে গেছি। আচ্ছা, আমার কেস নিয়ে কোনো তদন্ত হবে না? যমরাজ বিরক্ত হয়ে বললেন, কিসের তদন্ত? গজা স্যার গম্ভীর মুখে বললেন, মৃত্যু কি স্বাভাবিক নাকি ষড়যন্ত্র? ব্যাপারটা একটু খতিয়ে দেখা দরকার। চিত্রগুপ্ত হতভম্ব। যমরাজ মাথায় হাত দিলেন, তোর মৃত্যুর পিছনে ষড়যন্ত্র থাকবে কেন? স্যার, আমি কলেজের বহু ছাত্রের জীবনের নকল ফাঁস করে দিয়েছি। কে বলতে পারে তারা গোপনে কিছু করেনি? আর যদি সত্যি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, তাহলে আমি ম্যাট্রিক্স মেথড ব্যবহার করে কারণ বের করব। যমরাজ বিরক্ত হয়ে বললেন, আমাদের স্বর্গ নরক এখন ব্যস্ত, এখানে তদন্ত করার সময় নেই। গজা স্যার গলা খাকারি দিয়ে বললেন, দেখুন, জীবনে অনেক তদন্ত করেছি, একবার অন্তত দেখিনি আমার মৃত্যু রহস্যজনক কিনা। চিত্রগুপ্ত বই খুলে দেখলেন গজা স্যারের জীবনে কি কি কীর্তি রয়েছে। ছাত্রদের নকল ধরতে গিয়ে একবার পুরো পরীক্ষা হল বন্ধ করে দিয়েছিলেন। একবার ভুলবশত শিক্ষকের রুমে বসে থাকা এক উচ্চ পদস্থ অতিথিকে বাইরে যাও বলে বের করে দিয়েছিলেন। ভুলক্রমে নিজের অ্যাসাইনমেন্ট নিজেই কপি পেস্ট করে জমা দিয়ে ধরা খেয়েছিলেন। এই সব দেখে যমরাজ বললেন, হায় রে, এমন কেস তো আগে আসেনি। বলে চিত্রগুপ্ত, স্বর্গে জায়গা আছে? স্যার,
স্বর্গে ইতিমধ্যে জায়গা কম, এত ছাত্রছাত্রী দিনে রাতে স্বর্গীয় চাকরি চাইতে আসে, জায়গার অভাব। তাহলে নরকে পাঠিয়ে দে। গজা স্যার ভয় পেয়ে বললেন, না না, শুনুন, নরকে তো খারাপ লোকেরা যায়, আমি তো ভালো মানুষ। তবে আরেকটা সাজেশন দিচ্ছি, আমি স্বর্গ নরকের মাঝখানে একটা তদন্ত সেল খুলি, সেখানে বিচার করব কে কোথায় যাবে। যমরাজ হতবাক, মানে তুই আমার চাকরিটাই নিয়ে নিবি? গজা স্যার গম্ভীর হয়ে বললেন, কিছু করতে না দিলে আমি আন্দোলন করব, প্রেস কনফারেন্স করব। চিত্রগুপ্ত ফিসফিস করে বললেন, স্যার, ওনাকে বরং পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিই, নইলে পরলোকে সব নিয়ম ভেঙে ফেলবে। যমরাজ ঘামতে ঘামতে বললেন, ঠিক বলেছিস, এক্ষুনি রিটার্ন টিকিট কাটো। তারপর ঢপ্পাস করে গজা স্যার আবার পৃথিবীর কলেজের ডেস্কে ফিরে এলেন। চারপাশে তাকিয়ে দেখলেন এক ছাত্র পাশ থেকে বলছে, স্যার, আপনি হঠাৎ এমন জ্ঞান হারালেন কেন? গজা স্যার চশমা মুছতে মুছতে বললেন, কিছু না, পরলোকে গিয়েছিলাম, কিন্তু ওখানেও আমার মতো লোকের জন্য জায়গা নেই। পুরো ক্লাস হো হো করে হেসে উঠল। আর গজা স্যার চায়ের কাপে চুমুক দিয়ে ভাবলেন, আচ্ছা, পরলোকে একটা চাকরির ব্যবস্থা করা যায় কি। সমাপ্ত। কিন্তু গজা স্যারের কাণ্ড কারখানা এখানেই থেমে থাকবে না। হাসতে থাকুন, ক্লান্তি দূর করুন। চোর ধরতে গিয়ে গজা স্যার ফেসে গেলেন। রাতের গভীর নিস্তব্ধতা। এক ছায়ামূর্তি নিঃশব্দে এগিয়ে চলেছে গ্রামের সরু গলিপথ ধরে। তার মুখ ঢাকা কালো কাপড়ে, হাতে একটা বড় ব্যাগ। সে নিঃশব্দে এক বাড়ির জানালার কাছে গিয়ে থামল। চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর এইবার একটু পিছনে যাই। বটতলা গ্রামে কয়েকদিন ধরে একের পর এক চুরি হচ্ছে। গ্রামের লোকজন ঘুমোতে পারছে না, সন্দেহের চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। শেষমেশ পুলিশের মাথা গরম হয়ে গিয়ে গজা স্যারের ডাক পড়ল। গজা স্যার এসে ঘোষণা করলেন, এই চোর ধরতে হলে এই চোরের মতোই ভাবতে হবে। তখনই তার এক শিষ্য বলল, স্যার, তাহলে তো আপনাকে চোর হতে হবে। গজা স্যার সঙ্গে সঙ্গে বললেন, ব্যাস, সেটাই করব। পরের রাতে গজা স্যার নিজেই চোর সেজে বেরিয়ে পড়লেন। কালো কাপড়ে মুখ ঢেকে হাতে একটা ব্যাগ নিয়ে তিনি গ্রামের পথে হাঁটতে লাগলেন। উদ্দেশ্য, আসল চোরকে চোরাই কাজে ধরবে। কিন্তু এইবারই হলো গন্ডগোল। গ্রামের এক বুড়ো কাকা জানলা দিয়ে তাকিয়ে দেখলেন এক রহস্যময় কালো ছায়া। সঙ্গে সঙ্গে তিনি হাঁক ছাড়লেন, এই রে, এ চোর, ধর ধর ধর। এক নিমেষে পুরো গ্রাম তাড়া করলো গজা স্যারকে। কেউ লাঠি নিয়ে, কেউ কলসি নিয়ে, কেউ আবার ঝাঁটা নিয়ে দৌড় দিল তার পিছনে। গজা স্যার ছুটছেন, পিছনে গোটা গ্রাম। বাঁচাও, আমি চোর নই, আমি গোয়েন্দা। গ্রামের লোকেরা চেঁচিয়ে বলল, গোয়েন্দা আবার চোরের মতো পালাবে কেন? তোকে গত কয়েকদিন চোর বলে মনে হচ্ছে। শেষমেশ গজা স্যার একটা গাছের ডালে উঠে পড়লেন, কিন্তু ওজন একটু বেশি থাকায় সাথে সাথে ড্যাং, ডাল ভেঙে একেবারে কলার বাগানের মধ্যে পড়লেন। গা ভর্তি কাদা আর কলার খোসা নিয়ে তাকিয়ে দেখলেন পুলিশ এসে একটা লোককে ধরে ফেলেছে। চোর হলো গ্রামের মুদির দোকানের মালিক হরিহরণ। সে রাতে দোকানে বসে বসে হিসাব করত, কিন্তু তার ব্যবসার থেকে বেশি টাকা কোথায় যাচ্ছিল কেউ জানত না। সবাই গজা স্যারকে এসে ধন্যবাদ দিল, কিন্তু গজা স্যার মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, আমি না থাকলে কি এই চোর ধরা যেত? হ্যাঁ, আমি না পালালে তো চোরের আসল চেহারা বের হতো না। তারপর এক চোরাই সন্দেশ হাতে নিয়ে বললেন,
তবে চোরদের ব্যাপারটা ভালোই, সে এত ভালো খাবার পায়। আহ, একটা রসগোল্লা হলে ভালো হতো। সেই শুনে গ্রামের সবাই হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল। আর গজা স্যার মাথা চুলকে ভাবতে লাগলেন, পরের তদন্তটা কি নিয়ে হবে? হেডমাস্টার নিখোঁজ। বটতলা গ্রামের প্রাথমিক স্কুল। সকালে স্কুল খোলার সময় দপ্তরি রামলোচন হা করে দাঁড়িয়ে গেল। হেডমাস্টারের ঘর ফাঁকা, চেয়ারে কেউ নেই, টেবিলে একটা চিরকুট পড়ে আছে। আমি আর এই স্কুলে থাকতে পারছি না, আমাকে খুঁজবেন না। পুরো গ্রামে হইচই পড়ে গেল। হেডমাস্টার নিখোঁজ, আত্মহত্যা নাকি অপহরণ? পুলিশ এসে টেবিল ঘেটে ঘর ঘেটে কিছুই পেল না। শেষমেশ গজা স্যারের ডাক পড়ল। গজা স্যার এলেন একটি বিশাল ম্যাগনিফাইং গ্লাস, কলম আর এক বোতল লেবু জল নিয়ে। তিনি ঘোষণা দিলেন, হেডমাস্টার কোথায় গেছে সেটা আমি বের করেই ছাড়বো, কিন্তু আগে একটা জিজ্ঞাসা, স্কুলের টিফিন ঘরে কি রান্না হয়েছিল গতকাল? ছাত্ররা বলল, চিড়ে মুড়ি আর নারকেল নাড়ু। গজা স্যার মাথা নেড়ে বললেন, রহস্য আরো গভীর। গজা স্যার একে একে ক্লাসরুমে গেলেন। বোর্ডে লেখা ছিল, আজ ক্লাস হবে না। পেছনের বেঞ্চে বসা এক ছেলেকে জিজ্ঞাসা করলেন, এই লেখাটা কে লিখেছে? ছেলে মাথা চুলকে বলল, স্যার, ভূতের হাত। গজা স্যার বললেন, ভূত যদি লিখে দিতে পারে তবে ভূতই হেডমাস্টারকে নিয়ে গেছে। এবার লাইব্রেরি হলে চলো। লাইব্রেরির একটা কোনায় গজা স্যার হঠাৎ এক বই টানতেই খুলে গেল একটা গোপন কেবিন। ভেতরে মিলল হেডমাস্টারের জুতো, তার প্রিয় খাতা আর একটা খালি গরম চায়ের কাপ। গজা স্যার চিৎকার করে উঠলেন, হেডমাস্টার চা খেয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা এখনো তো আশা। হঠাৎই গজা স্যারের চোখ পড়ল একটা ডাস্টবিনে। সেখানে পড়ে আছে আরো কয়েকটা চিরকুট, যার একটাই লেখা, স্যার, এই নাটকটা সফল হলে আমরা 1 সপ্তাহ ছুটি পাব। সব বুঝে গেলেন গজা স্যার। স্কুলের 4টা দুষ্টু ছেলে মিলে পুরো হেডমাস্টার নিখোঁজ নাটকটা সাজিয়েছিল। তাদের উদ্দেশ্য ক্লাস বাদ দিয়ে খেলার মাঠে ফুটবল খেলা। সবাইকে ডেকে গজা স্যার বললেন, এই চোরের মতো নাটক করে ক্লাস ফাঁকি, তার শাস্তি হবে অদ্ভুত। তিনি ঘোষণা দিলেন, এখন থেকে প্রতি শুক্রবার তোমাদের ক্লাস হবে মাঠে, আর পড়াবেন হেডমাস্টার নিজে, কিন্তু খালি গলায় গান গেয়ে। হেডমাস্টার মুখ লাল করে বললেন, স্যার, আমি তো গান জানি না। গজা স্যার বললেন, তাহলে এখনই শিখতে হবে, কারণ তদন্ত শেষে আমি খালি গলায় সঙ্গীত চর্চার দায়িত্ব নিয়োজিত। ছাত্ররা হেসে কুটুকুটি। হেডমাস্টার ভয়ে ঠকঠক করছেন, আর গজা স্যার টিফিন ঘরের বেঞ্চে বসে এক হাতে লেবু জল আর অন্য হাতে নারকেল নাড়ু খাচ্ছেন। শেষে বললেন, তদন্ত মানেই আতঙ্ক নয়, একটু হাসিও দরকার। আমি না থাকলে কি হতো বলো তো? রামগরুরের ছানা হাসতে তাদের মানা, আমার আপনার তো মানা নেই হাসতে। বটতলা গ্রামে ঠান্ডা বিপদ। গ্রীষ্মের তাপদাহে হাঁসফাঁস করছে বটতলা গ্রামের মানুষ। ঠিক সেই সময়
গ্রামের মোড়ে ভুবনের মিষ্টির দোকানে এসে পড়ে এক দামি ফ্রিজ। দোকানে বসানো হলো একেবারে ঝকঝকে বরফ তৈরি করা মেশিন। লোকজন বলে এই ফ্রিজে বরফ জমে যেন বরফ রাজ্য তৈরি হয়। দুধ মিষ্টির থেকেও বরফ দেখতেই ভিড় জমে। শিশুরা বলে এটা বরফের জাদুঘর। এক সকালে দেখা যায় ফ্রিজ গায়েব। দোকানদার ভুবন হাঁক ছাড়ে, হায় হায়, আমার বরফের ফ্রিজকে চুরি করলো। পুলিশ এসে দেখে দোকানের তালা ঠিকঠাক, চোর যেন ফ্রিজটাকে নিয়ে হাওয়া হয়ে গেছে। পুলিশ বলে এটা কোনো সাধারণ চোর না, বরং ঠান্ডা মাথার হঠাৎ গরম হওয়া এক চোর। তখনই গ্রামে ঢোকেন গজা স্যার। বগলে পাখা, কাঁধে তোয়ালে, আর হাতে এক গ্লাস বরফ ঠান্ডা লেবুর জল। গজা স্যার বলেন, ফ্রিজ চুরি মানে দুধ মিষ্টির ক্ষতি না, এটা হলো ঠান্ডার উপর গরম আক্রমণ। তার ধারণা চোর এমন কেউ যে গরমে ঘুমোতে পারে না, আর চুরি হয়েছে রাতের বেলা, মানে রাতেই তার ঠান্ডার দরকার পড়েছে। তিনি শুরু করেন জেরা। গরমে হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করেন, কে রোজ রাতে মনের মাথায় আসে কিন্তু কিছু কেনে না? কে লেবু জল খায় কিন্তু গ্লাস ফেরত দেয় না? সবাই সন্দেহ করে পাশের গ্রামের হাকিম স্যারের ছেলে টুনটুনিকে, কিন্তু গজা স্যার বলে, না, সে বরফ খেলে পাতা হয়ে যেত। গোলমাল পাকালো পাঠশালায়। তদন্ত করতে গিয়ে দেখা গেল পাঠশালার হেডমাস্টার শশীবাবু স্কুল বন্ধ রেখে রাতে ঘুমোচ্ছেন বরফের ঠান্ডায়। তিনি বাড়ির একপাশে গর্ত করে সেখানে ফ্রিজ বসিয়েছেন। এক ছাত্রের মা বলেন, স্যার ক্লাস নেন না, বরং বরফের সঙ্গে গল্প করেন। গজা স্যার হেডমাস্টারের বাড়িতে হানা দেন। সেখানে পেয়ে যান সেই হারানো ফ্রিজ, আধা খোলা, বরফের ভেতর একটা তরমুজ রাখা। হেডমাস্টার স্বীকার করে বলেন, আমি চুরি করিনি, আমি শুধু ফ্রিজকে নিরাপদে রেখেছি। এই গরমে ওর তো বিশ্রাম দরকার। গজা স্যার ঠান্ডা গলায় বলেন, বুঝেছি স্যার, আপনি বরফ প্রেমী, কিন্তু যন্ত্রকে মানুষ বানালে আইনের বরফ গলে যায় না। পুলিশ ফ্রিজ উদ্ধার করে, হেডমাস্টারকে সতর্ক করে ছেড়ে দেয়। আর গজা স্যার ঘোষণা করেন, এই তদন্তে আমি মাথা ঠান্ডা রাখতে পেরেছি শুধু বরফের কল্যাণে। এবার একটা লেবুর জল হওয়া উচিত, বুঝলে হে? গজা স্যার বরফ চিবোচ্ছেন আর বলছেন, জীবনে যেমন গরম লাগে তেমনি মাঝে মাঝে একটু বরফের ঠান্ডা লাগাও দরকার। হাসি পেলে ফ্যাক করে হেসে ফেল। কি হাসার জন্য প্রস্তুত তো? গজা স্যারের ভূতের রহস্য। বটতলা গ্রামের এক প্রাচীন পুরো বাড়ি। রাত 12টার পর সেখানে কেউ গেলে গায়ে ঠান্ডা শিহরণ লাগে, আর শোনা যায়, হা 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 হা, বাঁচবে না কেউ, বিদায় নাও। এই কাণ্ড দেখে গ্রামের লোকজন তো ভয়ে অস্থির। শেষমেশ পুলিশ গিয়ে কিছুই পেল না। আর যেই না গজা স্যারের ডাক পড়ল, উনি এক গাল হাসি দিয়ে বললেন, এ ভূত নেই এমন জায়গাতেই আমি ভূত বের করেছি খুঁজে, আর এখানে তো সবাই ভূতের নাম করছে। পরের রাতে গজা স্যার গেলেন পোড়ো বাড়িতে।
সঙ্গে নিলেন একটা হেরিকেন, একটা কাঁথা আর এক প্যাকেট বেগুন ভাজা। তার শিষ্য বলল, স্যার, এই বেগুন ভাজা কেন? গজা স্যার গম্ভীর মুখে বললেন, ভূত ধরে ফেললে তো আর না খাইয়ে রাখা যায় না, খাওয়াবো, তারপর জিরা করব। কি এবার গন্ডগোল শুরু। গজা স্যার বাড়ির ভিতরে ঢুকে বসলেন, কিন্তু কিছুক্ষণ পরই চারিদিকে ভৌতিক আওয়াজ শুরু হলো। তোকে খাবো। গজা স্যার হারিকেন উঁচিয়ে বললেন, তুই আমাকে খাবি নাকি আমি তোকে খাবো? ঠিক তখনই আকাশ থেকে একটা জিনিস ধপাস করে গজা স্যারের মাথায় পড়ল। কিন্তু ওই জিনিসটা আসলে একটা বড় পিঁপড়ের বাসা। গজা স্যারের মাথা ভর্তি পিঁপড়ে। উনি হেসে কুটোপুটি। গজা দ্য গ্রেট ভার্সেস ভূত। পাহাড়ের কোলে একটা বোর্ডিং স্কুল, অরণ্য বিদ্যালয়। সেখানে রাত হলে শুরু হয় ভৌতিক ঘটনা। টেবিল আপনা আপনি নড়ে, জানলার কাজ ঝমঝম করে ওঠে, আর রাত 12টায় স্কুল বেল আপনা আপনিই বাজে। ছাত্রদের চোখ কপালে। তারা বলে, ভূত মাস্টারমশাই আমাদের পড়াতে চায়। শিক্ষকেরা পালাতে শুরু করেছে। হেডমাস্টার মিটিং ডেকে বলে, স্কুলটা এবার বন্ধ করে দি। ঠিক তখনই পাহাড়ের পথে একটা বাইসাইকেল এসে থামে। বেল বাজে, ট্রিং ট্রিং। নেমে পড়েন গজা দ্য গ্রেট। মাথায় চুল নেই, পেটটা গোলগাল, মুখে বাঙালি ভদ্রলোকের মিষ্টি হাসি আর স্টাইলিশ গোফ। হাতে একটা পুরনো রেডিও আর পিঠে একটা ব্যাগ, যার মধ্যে ভূতের মুখোশ, লেবুর জল আর 3টে কচি বাচ্চা লুকিয়ে আছে। গজা স্যার রুমে ঢুকেই বলেন, ভূতের সঙ্গে কথা বলবো না, ওকে পার্টিতে ডাকবো। তিনি ঘোষণা করেন, মিডনাইট ঘোষ পার্টি। স্কুলের মাঠে মিউজিক বাজে, পুরনো বাংলা গান। মুখোশ পরা বাচ্চারা নাচছে, লাইট ঝলমল করছে। হঠাৎ একটা ছায়া, হঠাৎ এক হিমেল হাওয়া। রেডিও থেকে আওয়াজ আসে, আমি এসেছি, আমি এসেছি। তবে কি সত্যি ভূত? গজা স্যার শান্ত গলায় বলেন, ভূত যদি নাচে তবে সে ক্ষতিকর না, সে তো বিনোদনের খোরাক। তিনি ছুটে যান স্কুলের পিছনের ঘরে, আর সেখানে ধরা পড়ে কেয়ারটেকার সুরেশ মেসমশাই। তিনি নিজের মুখে স্বীকার করেন, স্কুল বন্ধ হলে জমিটা বিক্রি করে আমি একটা হোটেল খুলতে চেয়েছিলাম, তাই ভূতের নাটক শুরু করি। পুলিশ আসে, সবাই হা করে তাকিয়ে থাকে। গজা স্যার বলেন, ভূতের মুখোশ পরে মানুষ যেটা করে সেটাই আসলে ভূতের কাজ, কিন্তু আমি জানি মুখোশ করলেই ধরা পড়ে। গজা স্যার বড় ঠান্ডা লেবু জল খাচ্ছেন।
পাশে 3টে কচি ছাত্র টিকটক রিল বানাচ্ছে। তিনি হেসে বলেন, ভূত নেই রে ভাই, বুয়া ভূত নেই, ভূতের গল্প আছে। আর সেই গল্প শুনে মানুষ হাসে, এইটাই আসল কাজ। নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।